Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ইফ দিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। আর এগুলোর ব্যবহার করে আমরা অনেক বাংলা বাক্যকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর কেউ যখন এগুলোর ব্যবহার করে আমরা খুব সহজেই বুঝতে পারি সেন্টেন্সগুলোর কি অর্থ। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা ঠিক কি অর্থে এগুলোকে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো ইফ অনলির ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা ইফ অনলিকে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা কোনো আফসোস বোঝাতে ব্যবহার করে থাকি। ইফ অনলিকে আমরা সেন্টেন্সে একটা কাল্পনিক পরিস্থিতি বোঝাতে ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, ইস আমার কাছে যদি অনেক টাকা থাকতো, ইস আমার কাছে যদি আর একটা সুযোগ থাকতো, ইস আমি যদি সেই ছোটবেলার বন্ধুগুলোকে আবার ফিরে পেতাম। তো এই ধরনের সেন্টেন্সে অর্থাৎ এই ধরনের কাল্পনিক সেন্টেন্সে আমরা ইফ অনলিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইস যদি সে এখন এখানে থাকতো, ইফ অনলি হি ওয়ার হিয়ার নাও, ইফ অনলি হি ওয়ার হিয়ার নাও। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে আমরা হি ওয়ার এর ব্যবহার করেছি, কিন্তু সাধারণত আমরা হি ওয়াজ এর ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা কেন ওয়ার এর ব্যবহার করলাম? দেখো এই সেন্টেন্সটাই আমরা ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে ইফ অনলি কে ব্যবহার করে থাকি, কারণ এই সেন্টেন্সটা একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স। আর এই ধরনের সেন্টেন্সে আমরা ওয়াজ এর নয় ওয়ার এর ব্যবহার করি যে কোনো সাবজেক্টের পরে। অর্থাৎ সাবজেক্ট যাই হোক না কেন আমরা তারপরে ওয়ার এর ব্যবহারই করে থাকি, কখনোই আমরা ওয়াজ এর ব্যবহার করব না। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইস যদি আমি তার সাথে আরেকবার দেখা করতে পারতাম, if only I could meet him once, if only I could meet him once। দেখো এখানে আমরা ক্যান এর ব্যবহার করছি না, এখানে আমরা কুড এর ব্যবহার করছি হাইপোথেটিক্যাল সেন্টেন্সে। অর্থাৎ যখন আমরা সেন্টেন্সে ইফ অনলি কে ব্যবহার করব তখন আমরা কখনোই ক্যান এর ব্যবহার করব না, তখন আমরা কুড এর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইস যদি আমার আর একটা সুযোগ থাকতো, if only I had another chance, if only I had another chance। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইস যদি সে সত্যিটা বলতো, if only he spoke the truth, if only he spoke the truth। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। দ্যাট মিনস এই সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় এবার থেকে ইফ অনলির ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো অনলি ইফ এর ব্যবহার। দেখো অনলি ইফ এর ব্যবহার নিয়ে আমরা খুব একটা কনফিউজড হই না, কিন্তু তোমরা কখনোই কনফিউজড হও না অনলি ইফ আর ইফ অনলির ব্যবহারের মধ্যে, কারণ দুটোকে আমরা সম্পূর্ণ আলাদা আলাদা অর্থে ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা অনলি ইফ কে তখনই ব্যবহার করে থাকি যখন আমরা অর্থ করি শুধুমাত্র যদি। দ্যাট মিনস শুধুমাত্র যদি এটা হয় তাহলেই এটা হবে, এরকম অর্থে অর্থাৎ শর্ত বোঝাতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। কেবলমাত্র তখনই যদি এটা হয়, কেবল তখনই এটা হবে, শুধুমাত্র তখনই, কেবল তখনই। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বাইরে যাব শুধুমাত্র যদি বৃষ্টিটা থামে, কেবলমাত্র যদি বৃষ্টিটা থামে। I will go out only if it stops raining, I will go out only if it stops raining। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি খেলতে পারো শুধুমাত্র যদি তোমার হোমওয়ার্কটা শেষ করো, শুধুমাত্র যদি তোমার বাড়ির কাজটা শেষ করো। দ্যাট মিনস কেবলমাত্র তখনই তুমি খেলতে পারো যখন তুমি তোমার বাড়ির কাজটা শেষ করবে। তো সেন্টেন্সটা কি হবে? You can play only if you finish your homework, you can play only if you finish your homework। দেখো সেন্টেন্সে কিন্তু শর্ত বোঝাচ্ছে, অর্থাৎ যদি এটা হয় তাহলেই এটা হবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমন্ত্রণ করলে তবেই আমি আসবো, I will come only if he invites me, I will come only if he invites me। দেখো সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, only if he invites me I will come, only if he invites me I will come। আর একটা এক্সাম্পল দেখো,
তুমি গোপন রাখার প্রতিশ্রুতি দিলে, তুমি এটা গোপন রাখার প্রতিশ্রুতি দিলে তবেই আমি এটা তোমাকে বলবো। দ্যাট মিনস যদি তুমি গোপন রাখার প্রতিশ্রুতি দাও শুধুমাত্র তখনই আমি তোমাকে সিক্রেটটা বলবো, এই গোপন কথাটা বলবো। সেন্টেন্সটা কি হবে? I will tell you only if you promise to keep it secret. I will tell you only if you promise to keep it secret. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, আর ইফ অনলি আর অনলি ইফ এর মধ্যে কি পার্থক্য সেটাও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো অ্যাজ ইফ টু। সেন্টেন্সে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই অ্যাজ ইফ টু এর ব্যবহার নিয়ে। তার আগে অর্থাৎ এই স্ট্রাকচারটা দেখার আগে আমরা দেখবো অ্যাজ ইফ এর ব্যবহার। দেখো আমরা অনেকেই জানি অ্যাজ ইফ এর ব্যবহারটা। অ্যাজ ইফ কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি যেন এরকমটা, মনে হয় যেন এটা। যদি আমি বলি সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে এমন ভাবে হাসছে যেন কিছুই ঘটেনি, she is smiling as if nothing happened. She is smiling as if nothing happened. তো তোমরা বুঝতে পারছো as if কে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি যখন আমরা সেন্টেন্সে অর্থ করব যেন, যেন মনে হয় এটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে as if কে ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা as if to কে কখন ব্যবহার করব? দেখো as if to এর অর্থটা একটু আলাদা। যখন আমরা অর্থ করব সেন্টেন্সে যে মনে হয় যেন কোনো কিছু করার উদ্দেশ্যে, অর্থাৎ এটা করলো এটা করার উদ্দেশ্যে, অর্থাৎ কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে হাত তুলেছিল যেন সে একটা প্রশ্ন করতে চায়, দ্যাট মিনস সে একটা প্রশ্ন করার উদ্দেশ্যে যেন হাতটা তুলেছিল। সেন্টেন্সটা কি হবে? হি রেজড হিজ হ্যান্ড অ্যাজ ইফ টু আস্ক আ কোয়েশ্চেন। He raised his hand as if to ask a question. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে মাথা নেড়েছিল যেন আমার সাথে একমত হওয়ার জন্য, অর্থাৎ এই উদ্দেশ্যেই যেন সে মাথা নেড়েছিল। She nodded as if to agree with me. She nodded as if to agree with me. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হেসেছিল যেন তার দুঃখটা লুকানোর জন্য। সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ সে তার দুঃখটা লুকানোর উদ্দেশ্যেই যেন হেসেছিল। He smiled as if to hide his sadness. He smiled as if to hide his sadness. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা as if to কে কোন অর্থে ব্যবহার করছি, আর সেন্টেন্সে as if আর as if to এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো if ever এর ব্যবহার। সেন্টেন্সে আমরা প্রায় if ever কে ব্যবহার হতে দেখি। তো এই স্ট্রাকচারটার কি অর্থ? দেখো সেন্টেন্সে আমরা যখন ইফ এভার কে ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই যদি কখনো, যদি কখনো এটা হয় তাহলে এটা করো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি কখনো আমি তোমাকে আঘাত করে থাকি আমি দুঃখিত। ইফ এভার আই হার্ট ইউ আই এম সরি। ইফ এভার আই হার্ট ইউ আই এম সরি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি কখনো সে এখানে আসে আমাকে বলো। If ever she comes here, tell me. If ever she comes here, tell me. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি কখনো আমি ধনী হই আমি গরিবদের সাহায্য করব। If ever I become rich, I will help the poor. If ever I become rich, I will help the poor. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা if ever কে কোন অর্থে ব্যবহার করছি। আমরা প্রায় সেন্টেন্সে স্ট্রাকচারটাকে ব্যবহার করি। এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখব এর পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখব সেটা হলো ইভেন ইফ। সেন্টেন্সে আমরা ইভেন ইফ কে তখন ব্যবহার করে থাকি যখন আমরা অর্থ করি এমনকি যদি। দ্যাট মিনস আমি এটা করব এমনকি যদি এটাও হয়, সে এটা করবে এমনকি যদি এটাও হয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইভেন ইফ কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ব্যস্ত থাকলেও সে আমাকে সাহায্য করবে, দ্যাট মিনস সে আমাকে সাহায্য করবে এমনকি যদি সে ব্যস্তও থাকে। She will help me even if she is busy. She will help me even if she is busy. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এমনকি যদি আমি ফেলও করি আমি আবার চেষ্টা করব। I will try again even if I fail. I will try again
even if I fail. যদি আমি বলি আমি বইটা পড়বো, এমনকি যদি এটা কঠিনও হয়, I will read the book even if it is difficult. I will read the book even if it is difficult. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা even if কে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় খুব সহজেই তোমরা এখন even if কেও ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা আমাদের কাছে খুবই পরিচিত, এটা হলো what if। সেন্টেন্সে আমরা প্রায় what if কে ব্যবহার করতে দেখি, যার অর্থ হলো কি হবে, এটা যদি হয় তাহলে কি হবে, কি হবে যদি এটা হয়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে what if কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কি হবে যদি সে না আসে, দ্যাট মিনস যদি সে না আসে তাহলে কি হবে। What if he doesn't come? What if he doesn't come? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কি হবে যদি আমরা ট্রেনটা মিস করি, What if we miss the train? What if we miss the train? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কি হবে যদি দোকানটা বন্ধ থাকে, What if the shop is closed? What if the shop is closed? যদি কেউ আমাকে সাহায্য না করে তাহলে কি হবে, What if nobody helps me? What if nobody helps me? তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল ইফ দিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলোকে জানা প্রচন্ড দরকার। একটা কনভারসেশনকে কন্টিনিউ করতে স্ট্রাকচারগুলো প্রচন্ড সাহায্য করে। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.